ডিয়ার স্টুডেন্টস, আজকে আবার আমরা আসলাম দ্বাদশ শ্রেণীর ইংরেজি ক্লাস নিয়ে। তো আজকে গত ক্লাসে আমি তোমাদের বলে গিয়েছিলাম যে আজকে আমাদের আলোচনা থাকবে মডিফায়ার্স নিয়ে। মডিফায়ার্স একটি গ্রামাটিক্যাল আইটেম যেটা তোমাকে 5 নাম্বারের মধ্যে 5 নাম্বার নিশ্চিত করবে যদি তুমি মনোযোগ দিয়ে মডিফায়ার্স এর বিষয়গুলো শুনো এবং সে অনুযায়ী বাসায় একটু প্র্যাকটিস করো। তো এগুলো তোমাদের সাথে যে আলোচনাটা হয়েছে আমি সেই আলোচনাটাই আবার আজকে নতুন করে একটু করতে চাচ্ছি ঝালিয়ে নেওয়ার জন্য। তো তোমরা আশা করি আমার কথাগুলো শুনবে। মডিফায়ার্স এর আলোচনা যদি তোমাদের কাছে থেকে থাকে, অর্থাৎ ক্লাসের আলোচনা নোটটা যদি থেকে থাকে, তাহলে সেখানে দেখবে যে 12টা পয়েন্ট দিয়েছিলাম আমি মডিফায়ারের। সেই 12টা পয়েন্ট আমি আলোচনা করার চেষ্টা করব আজকে যে আমার শিডিউল টাইম আছে সেই টাইমের ভিতরে। ফার্স্ট অফ অল ছিল অ্যাডজেক্টিভ, সেকেন্ড ওয়ান অ্যাডভার্ব। এগুলো সব মডিফায়ার। আমি যে 12টা লিখবো সে 12টা পুরোপুরি মডিফায়ার, প্রত্যেকটা আইটেমে মডিফায়ার। 3 নাম্বার আর্টিকেল, 4 নাম্বার ডিটারমিনার, 5 পজেসিভ, 6 প্রিপজিশনাল ফ্রেজ বা প্রিপজিশনাল, 7 ইনফিনিটিভ, 8 অ্যাপোজিটিভ, 9 নাউন অ্যাডজেক্টিভ, 10 হচ্ছে ইন্টেন্সিফায়ার, 11 ডেমনস্ট্রেটিভ, এবং 12 নম্বর হচ্ছে পার্টিসিপল। আমরা 12টা আইটেম লেখা শেষ। এই 12টা আইটেম রে আমরা একটু প্রত্যেকটা আইটেমই আলোচনা করার চেষ্টা করবো আজকে। অ্যাডজেক্টিভ, তোমাদের ছোটবেলায় তোমরা যেটা শুনেছিলে যে কোনো নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বুঝায় যে শব্দ দিয়ে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। ওই উদাহরণটাও মনে রাখতে হবে, সাথে সাথে আজকে নতুন কিছু কথা শুনতে হবে যে কথাগুলো ওইটার সাথে মিলিয়ে নিলে আমাদের এই অ্যাডজেক্টিভ বোঝাটা সহজ হবে। আমরা যদি 10টা গাছ এক জায়গায় দেখি এবং সেখানে যদি একটা আম গাছ থাকে, তাহলে আমরা ওই গাছটাকে যদি 10টা গাছ থেকে আলাদা করতে চাই তাহলে আমাদের বলতে হবে আম গাছ। এই আম শব্দটা যখন আমি গাছের আগে লাগাবো তখন এই শব্দটাই ওই গাছটাকে অন্যান্য 9টা গাছ থেকে আলাদা করে ফেলবে, শুধু আম শব্দটা। তাহলে এই শব্দটা কি করলো, গাছ সাধারণভাবে 10টা গাছ, সেখান থেকে 9টা থেকে আলাদা করে একটাকে চিহ্নিত করলো। এই চিহ্নিত করার কারণে আমরা চিনতে পারলাম এটা আম গাছ, অর্থাৎ আম শব্দটা এই গাছকে অন্যান্য গাছ থেকে আলাদা করলো। তাহলে অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা যদি আমরা আগের সংজ্ঞার সাথে মিলিয়ে নেই, যে অ্যাডজেক্টিভের প্রধান কাজ হচ্ছে একটি নাউনকে সমগোত্রীয় একই শ্রেণীর অন্যান্য নাউন থেকে আলাদা করে ফেলা। যেমন গাছ থেকে আলাদা করে ফেলো, 9টা গাছ থেকে আলাদা করে ফেলো আম শব্দটা, এই আমটাই এখানে অ্যাডজেক্টিভ, আম শব্দটা এখানে অ্যাডজেক্টিভ। তো এরকম উদাহরণটা দেওয়া যাবে না এখন, উদাহরণ যেহেতু আমাদের একটা প্যাসেজ আকারে আসবে, পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ উদাহরণ নিয়ে আলোচনা করবো। অ্যাডভার্বের কাজ হচ্ছে, অ্যাডজেক্টিভের কাজটা যখন আমি বললাম তখন কিন্তু দেখা যায় অ্যাডজেক্টিভটা নাউনের সাথে সম্পর্কযুক্ত। অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের সাথে সম্পর্কযুক্ত।
আর নাউন প্রোনাউন ছাড়া অন্য যে কোনো পার্টস অফ স্পিচের সাথে যদি সম্পর্কযুক্ত হয়, আমরা এখানে লিখতে পারি নাউন এর সাথে সম্পর্কযুক্ত। আর নাউন প্রোনাউন ছাড়া অন্যান্য পার্টস অফ স্পিচের সাথে যখন সম্পর্কযুক্ত হয় তখন সেটাকে আমরা অ্যাডভার্ব বলি। বিশেষ করে এখানে এটা থাকবে ভার্ব অথবা অ্যাডজেক্টিভ এর সাথে সম্পর্কযুক্ত। অ্যাডভার্বটা হচ্ছে ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে সম্পর্কযুক্ত। যেমন আমরা ধরি যে মেয়েটি লম্বা, আমরা লম্বা কথাটা বলে কিন্তু ওর একটা শারীরিক গুণ বা যোগ্যতার কথা বললাম, কাজে লম্বা কথাটা অ্যাডজেক্টিভ। যখন আমরা বলবো যে মেয়েটি খুব লম্বা, এই খুব শব্দটা ব্যবহার করবো, দ্য গার্ল ইজ ভেরি টল, দ্য গার্ল ইজ ভেরি টল, এই কথাটা যখন বলবো তখন ভেরি শব্দটা কিন্তু গার্লের সাথে সম্পর্কযুক্ত নয়, টলের সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ লম্বার সাথে সম্পর্কযুক্ত। লম্বার পরিমাণটাকে বাড়িয়ে দিলেও অ্যাডভার্ব, কমিয়ে দিলেও অ্যাডভার্ব। আবার আমরা অনেক সময় বলি দ্য হর্স রানস ফাস্ট, ঘোড়া দ্রুত দৌড়ায়। এখন যদি বলি দ্য হর্স রানস ফাস্ট, এই লাইনটার মধ্যে ফাস্ট শব্দটা হর্সের সাথে সম্পর্কযুক্ত নাকি রানের সাথে সম্পর্কযুক্ত? যদি একটু চিন্তা করে দেখো, দ্রুত দৌড়ায়, ঘোড়া দ্রুত দৌড়ায়, এই দ্রুত কথাটা দৌড়ের সাথে সম্পর্কযুক্ত। দৌড়টা কিরকম, ধীরে নাকি দ্রুত? তো এই যে দেখো ভার্বের সাথে দ্রুত দৌড়ানো, এটা রান, এটা হচ্ছে ভার্ব, ভার্বের সাথে সম্পর্কযুক্ত, কাজে এখানে ফার্স্ট কথাটা FAST, ফার্স্ট কথাটা অ্যাডভার্ব। তো এটাই আর কি অ্যাডভার্ব আমি দেখালাম। আর্টিকেল তো তোমরা জানো আমাদের মাত্র এই তিনটা আর্টিকেল আছে, A D, এই তিনটা। যদি আর্টিকেল আকারে ডিটারমিনার সময় বলা যায় ইউজ অ্যান আর্টিকেল, এটা বলে দেয়, তখন আমরা যেটা বসা দরকার A and D, এটা তোমরা আর্টিকেল ক্লাসে জানো, সে অনুযায়ী বসিয়ে দেবো। ডিটারমিনার কথাটা যদি আমরা দেখি, ডিটারমিনার হচ্ছে এই আর্টিকেল গুলো সব ডিটারমিনার, মনে রাখবা আর্টিকেল গুলো সব ডিটারমিনার, প্লাস হচ্ছে এনি, তারপরে সাম, এগুলো কিন্তু ডিটারমিনার হিসেবে বসে। তো এগুলো আমাদেরকে আসলে প্র্যাকটিসে যখন আমরা যাব তখন এই আলোচনাগুলো আরো তোমাদের কাছে ক্লিয়ার হবে। পজেসিভ, পজেসিভ হচ্ছে, আমি একটা চার্ট করে দিয়েছিলাম তোমাদের, মনে আছে কিনা দেখো, যে আমরা যখন এরকম সাবজেক্ট অবজেক্ট পজেসিভ, আবার এটা আছে ডাবল পজেসিভ। ডাবল পজেসিভ, ডাবল পজেসিভটা তোমাদের খুব একটা দরকার নাই এই আলোচনা বোঝার জন্য, তারপরে লিখে দিলাম ঘর আছে যেহেতু। প্রোনাউন গুলো শুধুমাত্র, অর্থাৎ আই, উই, ইউ, হি, শি, দে, ইট, এই প্রোনাউন গুলো আমি লিখলাম। তো এটার অবজেক্ট তোমরা জানো, ভয়েস কোড থেকে তোমরা এগুলো জেনে ফেলছো। আই থেকে হয়ে যাবে মি, উই থেকে আজ, ইউ থেকে ইউ, হি থেকে হিম, শি থেকে হার, দে থেকে দেম, এবং ইটের অবজেক্ট ইট। এবার আসো পজিটিভে, আই থেকে এটা হবে মাই, উই থেকে আওয়ার, ইউ থেকে ইয়োর, হি থেকে হিজ, শি থেকে হার, দে থেকে দেয়ার, এবং ইট থেকে ইটস। ডাবল পজিটিভে তোমরা জানো যে এই আইটা হয়ে যাবে মাইন, উইটা হবে আওয়ার্স,
এবং ইউটা হবে ইয়োর্স, হিটা হবে হিজ, সেটা হবে হার্স, ডেটা হবে দেয়ার্স, এবং ইটসটা হবে ইটস। এখানে নাউন থাকলে অনেক সময় তার পজিটিভ ব্যবহার করতে বলা হয়। নাউন থাকলে সেটা আমরা দেখতে পারি যদি আমরা করিম ধরি, নাউনের অবজেক্ট ফর্ম করিমই থাকবে, পজিটিভে আসবে করিমস, অর্থাৎ অ্যাপোস্ট্রফি এস, ডাবল পজিটিভের প্রয়োজন নেই। তো এই হচ্ছিল পজিটিভের আলোচনা। তো তোমরা আশা করি এগুলো আগেও ক্লাসে তোমাদের কাছে দেওয়া ছিল, তারপর তোমরা লিখে নিতে পারছো। তো আমি এটা মুছে ফেলি পরের আলোচনার জন্য। এবার চলো দেখি আমরা প্রিপোজিশনাল। প্রিপোজিশনাল হচ্ছে প্রিপোজিশন দিয়ে একটা শব্দ, যদি আমরা বলি যে আই লাইক টু স্টে ইন এ কুল প্লেস, তাহলে দেখো ইন এ কুল প্লেস শব্দ এইটুকু প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, কাজে এইটা কিন্তু তোমার প্রিপোজিশনাল। তো প্রিপোজিশনাল বললে এরকমই একটা প্রিপোজিশন থাকবে, তারপরে যে শব্দগুলো আছে সেগুলো নিয়ে একটা প্রিপোজিশনাল ফ্রেজ বা প্রিপোজিশনাল হয়ে যাবে। ইনফিনিটিভের ব্যাপারটা তোমরা জানো, ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস V1, অর্থাৎ টু এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি কোথাও ব্যবহৃত হয়, তো সেটা আমরা একটা উদাহরণ দেখতে পারি। আই went there to see him। এই হিম সিটা এখানে সাক্ষাৎ করা, টু সি হিম। দেখো টু এবং সি, এই টু তো আছে, সিটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1, এই জন্য এটাকে বলা হবে ইনফিনিটিভ। এরকম ইনফিনিটিভ যদি ব্যবহার করতে বলা হয় মডিফায়ারে, তাহলে ওরকম দেখবা তোমরা টু এবং টু এর পরে যে ভার্ব থাকবে ওইটুকুই হচ্ছে ইনফিনিটিভ, বা তুমি ব্যবহার করে দিবে টু এবং যে প্রয়োজনীয় ভার্ব যেটা দরকার হবে সেখানে সেন্টেন্স অনুযায়ী সেটার প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করে দেবে। অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ হচ্ছে পরিচয় প্রকাশক শব্দ। আমি এইভাবে এটা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, পরিচয় প্রকাশক শব্দগুচ্ছ। এটা এভাবে জানলে ভালো হয়, পরিচয় প্রকাশক শব্দগুচ্ছ। ধরো আমরা একই ক্লাসে যদি রাকিব নামে তিনজন স্টুডেন্ট থাকে, একই ক্লাসে রাকিব নামে তিনজন স্টুডেন্ট, তো আমরা এখন একজন রাকিবকে আমার প্রয়োজন, আমি ডেকে পাঠালাম একজন রাকিব, তাহলে আমাকে ওই রাকিবের জন্য কিন্তু কিছু শব্দ চয়ন করে দিতে হবে, বা যা ওই রাকিবকে বাকি দুইজন রাকিব থেকে আলাদা করতে পারবে। তো সবচেয়ে টিচারদের জন্য সবচেয়ে সহজ শব্দ হচ্ছে ওই ক্লাসে তিনজন রাকিব থেকে আমি কোন রাকিবকে চাচ্ছি তার রোল নাম্বারটা বলে দেবো। রাকিব রোল 213, 213 রোল। এই যে রাকিব বলে আমি তার পরিচয় দিয়ে দিলাম, রোল 213, 213 রোল। এই রোল 213 এই রাকিবকে বাকি দুজন রাকিব থেকে আলাদা করে ফেলছে, এবং এই যে পরিচয় দিল রোল 213, এই রোল 213 এই শব্দটাই, এই শব্দগুচ্ছটাই হচ্ছে অ্যাপোজিটিভ। আমি আরেকটু বলতে চাই, তোমাদের কলেজের স্টুডেন্টদের বিভিন্ন রুমে ক্লাস করতে হয়। তো দেখা গেল যে রুমটা তোমাদের ফিক্সড হয়ে গেছে সেই রুমে তোমরা প্রতিদিন ক্লাস করতেছো, প্রতিষ্ঠানের কোনো একটা প্রয়োজনে তোমাদেরকে অন্য একটা ক্লাসে শিফট করানো হবে। এখন তোমাদেরকে কি বলবে, তোমরা কলেজ ভবনে যাও, এই কথাটা বললে ঠিক হবে না, কারণ কলেজ ভবনে 12টা, 10টা, 11টা, 13টা, 15টা রুম থাকতে পারে। তাহলে তোমাকে একটা রুমের কথা বলে দিতে হবে যে দ্বাদশ শ্রেণী রুম নাম্বার 305-এ যাও। তাহলে রুম নাম্বার 305
এই কথাটা ওই কলেজ ভবনের অনেকগুলো রুম থেকে পরিচয় দিয়ে দেওয়া হলো যে এই রুমটা তোমরা যাবে, এই রুমটাকে আলাদা করে ফেললো নাম্বার 305। তাহলে ওই রুম নাম্বার 305 এই কথাটা অ্যাপোজিটিভ, তার পরিচয়, রুমের পরিচয়। তো এটাই আর কি পরিচয় প্রকাশক শব্দ হচ্ছে, এবং এটা আমরা যখন প্র্যাকটিসে যাব তখন আমরা দেখবো এটা ব্যাপকভাবে। নাউন অ্যাডজেক্টিভ খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। নাউন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের কাজ ইতিমধ্যে আমি একদম শুরুতে আজকের আলোচনা তোমাদের জানিয়েছি। অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে একটি নাউনকে সমগোত্রীয় অন্যান্য নাউন থেকে আলাদা করে ফেলা, এটা মাথায় রাখো। আর নাউন তো নাউনই, কোনো কিছুর নামকে নাউন বলে, আমরা চোখ খুলে যা দেখি এবং যা দেখি না সবই নাউন। এখন আমরা জানি যে আমাদের গোল্ড এটা একটা নাউন, একটা পদার্থ, ম্যাটেরিয়াল নাউন। গোল্ড এটা নাউন। আবার রিং, আংটি, এই শব্দটাও নাউন, দেখা যায়। আংটি কিন্তু দেখা যায়, কাজে এটা নাউন। গোল্ড দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, এটা নাউন। তাহলে দুটো শব্দই কিন্তু নাউন। আমি কমা দিয়েছি আলাদা আলাদা, গোল্ড আলাদা, রিং আলাদা। কিন্তু আমি যখন গোল্ড রিং লিখবো, আমি যখন এইরকম গোল্ড রিংও কিন্তু একটা শব্দই, গোল্ড রিং, তখন তুমি খেয়াল করে দেখো গোল্ড রিং লিখলে রিং তো বিভিন্ন রকমের হতে পারে, স্বর্ণের হতে পারে, রূপার হতে পারে, তামার হতে পারে, প্লাস্টিকের হতে পারে, প্লাটিনামের হতে পারে, আরো অন্যান্য, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আরো অন্যান্য ম্যাটেরিয়ালস এর হতে পারে রিং। কিন্তু যখন আমি গোল্ড রিং শব্দটা ব্যবহার করছি তখন কিন্তু এই রিংকে অর্থাৎ আংটিকে সে প্লাস্টিকের আংটি থেকে আলাদা করে ফেলছে, রূপার আংটি থেকে আলাদা করে ফেলছে, তামার আংটি থেকে আলাদা করে ফেলছে, প্লাটিনামের আংটি থেকে আলাদা করে ফেলছে, শুধুমাত্র গোল্ড শব্দটা। অথচ আমরা জানি গোল্ড নাউন, ম্যাটেরিয়াল নাউন। তাহলে সে নাউন হয়ে এই আরেকটি নাউনকে আরো অন্যান্য যে সকল রিং, আংটি আছে সেখান থেকে আলাদা করে ফেলছে, মানে সে অ্যাডজেক্টিভের কাজ করেছে। একটি নাউনকে সমগোত্রীয় অন্যান্য নাউন থেকে আলাদা করে ফেলাই হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ। তাহলে গোল্ড নাউন হয়েও কাজটা করেছে অ্যাডজেক্টিভের এখানে, যার জন্য এটার নাম নাউন অ্যাডজেক্টিভ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তাহলে তোমরা বুঝতে পারছো যে গোল্ড নিজে নাউন কিন্তু কাজ করেছে অ্যাডজেক্টিভের, সে রিংকে আলাদা করে ফেলছে। আমরা এরকম আরো অনেক উদাহরণ দিতে পারি। যেমন আমরা যদি বলি ওয়াটার স্পোর্টস, ওয়াটার স্পোর্টস, স্পোর্টস হচ্ছে বিভিন্ন ধরনের খেলাধুলা, এটা নাউন নিশ্চিতভাবে। এবং ওয়াটার, পানি, ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, সেটা নাউন। কিন্তু আমরা যখন ওয়াটার স্পোর্টস একসাথে ব্যবহার করব তখন কিন্তু এই ওয়াটার স্পোর্টস ক্রিকেটকে বুঝাবে না, ফুটবলকে বুঝাবে না, বুঝাবে সাঁতার জাতীয় খেলাকে, পানিতে যে খেলাগুলো করা হয়। তাহলে স্পোর্টস বলতে তো ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, হকি সব কিছুকে বুঝায়। যখনই আমরা ওয়াটার স্পোর্টস শব্দটা ব্যবহার করলাম তখন স্পোর্টস কিন্তু মাঠে যে খেলাধুলা করা হয় সেখান থেকে, বা ইনডোরে যে খেলাধুলা করা হয় সেখান থেকে আলাদা হয়ে গেল। শুধু জলে যে খেলাগুলো হয়, পানিতে যে খেলাগুলো হয় সেই খেলাগুলোকে মিন করতেছে। তাহলে পানি নিজে একটা নাউন হয়েও এই স্পোর্টসকে অন্যান্য স্পোর্টস থেকে আলাদা করে ফেলছে, মানে সে অ্যাডজেক্টিভের কাজ করেছে। এই জন্য ওয়াটার স্পোর্টসে এই ওয়াটার শব্দটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। এরকম আমরা বেডশিট ব্যবহার করতে পারি। বেডশিট, বেড শব্দটা বিছানা, তোমরা যেখানে ঘুমাও এটা দেখা যায়। শীট, চাদর, এটা তোমরা বিছানার উপরে বিছাও, কাজেই এটা নাউন। কিন্তু শীট বলতে তো শুধুমাত্র বিছানার উপরে বিছানো চাদরকে মিন করে না। শীট বলতে কিন্তু অনেক ধরনের, সব ধরনের কাপড়কেই মিন করে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে কাউকে ঢেকে দেওয়া, সেটাও একটা শীট। টেবিলের উপরে যে আমরা বসাই সেটাও একটা শীট, বিছানার উপর বসাই যেটা সেটাও শীট। এছাড়াও শীট, অনেক রকমের শীট আছে। অর্থাৎ টিনের তৈরি এক ধরনের পাতলা, এটাকে আমরা শীট বলি। অন্যান্য ধাতুর তৈরি, এটাকে আমরা শীট বলি। কাগজের একটা টুকরোকেও কিন্তু আমরা শীট বলি। তোমরা লুজ শীট ব্যবহার করো, তাই না? লুজ শীট। তো এই যে শীট, তাহলে শীট মানে পেপারস হতে পারে, বিছানো পাতলা কোনো জিনিস হতে পারে।
যখনই আমরা বেডশিট কথাটা বলবো তখন কিন্তু এক বিশেষ ধরনের চাদরকে মিন করবে, যা বিছানার উপর ব্যবহার করা হয়, অন্যান্য শীটকে কিন্তু মিন করবে না। তাহলে বেড শব্দটা নিজে নাউন হয়েও এই শীটকে অন্যান্য শীট থেকে আলাদা করে ফেলছে, মানে অ্যাডজেক্টিভের কাজ করেছে, কাজে এটা নাউন অ্যাডজেক্টিভ। আমার মনে হয় তোমাদের যে উদাহরণগুলো আমি দিলাম সেগুলোই তোমাদের জন্য যথেষ্ট। ডেমনস্ট্রেটিভ একেবারে নির্দিষ্ট করা, দিস, দ্যাট, দিস, দোজ, এগুলোই হচ্ছে ডেমনস্ট্রেটিভ। পার্টিসিপল, পার্টিসিপল মানে কিন্তু V3 এবং V4। আমি দেখো তো একটু মনে করে, আমি তোমাদের সাথে যে অ্যাক্টিভ প্যাসিভ আলোচনা করেছিলাম সেখানে V3 এর কথা বলেছি, আমি যখন ভার্ব আলোচনা করেছিলাম তখন V4 এর কথা বলেছি। V3 হচ্ছে যখন ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয় তখন এটাকে V3 বলে। তো এইটা সাধারণত প্যাসিভ সেন্স। আর যখন ভার্বের সাথে আইএনজি যোগাড় ব্যবহার করা হয় সেটাও একটা পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল বলি এটাকে আমরা। এটা সাধারণত অ্যাক্টিভ সেন্সে ব্যবহৃত হয়। এই সেন্স দুইটা খেয়াল রাখো, প্যাসিভ সেন্সে V3 বসবে আর অ্যাক্টিভ সেন্সে V4 বসবে। আরেকটা আইটেম আমাদের রয়েছে যেটা আমরা এখানে লিখবো, আমি এটা মুছে ফেললাম, এটা হয়ে যাবে 13 নাম্বার। 12টা পয়েন্ট লিখেছি, 13 নাম্বার হচ্ছে কোয়ান্টিটি। কোয়ান্টিটিভ, কোয়ান্টিটিভ হচ্ছে পরিমাণ সূচক। সেটা সংখ্যাসূচক হতে পারে, আবার সংখ্যাসূচক ছাড়াও হতে পারে। অর্থাৎ আমি যেটা বলি 1, 2, 3, 4, এগুলো সবই কোয়ান্টিটিভ। 2, 3, 4, এভাবে সকল সংখ্যা। আবার আছে লিটল, এটা পরিমাণ বুঝায়। তারপরে সাম, তারপরে ভেরি। আমরা কি একটা বাদ দিয়েছি? ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফায়ারটা মনে হয় বাদ হয়েছে। ইন্টেন্সিফায়ারটা আমি দেখা দিচ্ছি, তো মুছে ফেলি। আমারও তাই মনে পড়লো যে ইন্টেন্সিফায়ারটা সম্ভবত আলোচনা করা হয়নি। ইন্টেন্সিফায়ার, এটা এটা তোমরা বুঝতে পারছো, এগুলো সব পরিমাণ বা সংখ্যা প্রকাশক যে কোনো শব্দ তুমি ব্যবহার করলেই কোয়ান্টিটিভ ব্যবহৃত হয়ে যাবে। ইন্টেন্সিফায়ারটা হচ্ছে ভেরি, মাচ, সো, he is so tired that he cannot move, সে এত বেশি ক্লান্ত যে সে নড়তে পারছে না। এই সো দিয়ে কিন্তু ক্লান্তির পরিমাণকে প্রকাশ করছে। ইন্টেন্সিফায়ার মাত্রা বা পরিমাণকে প্রকাশ করে, মাত্রা। এই হচ্ছে আমাদের আজকের আলোচনা ছিল। এবং আজকের আগামী ক্লাসে আমি তোমাদের সাথে যেটা আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে, আমি একটা বই নিয়ে আসবো এবং আমি চেষ্টা করব আগামী ক্লাসে একটা প্যাসেজ থেকে এই ধরনের জিনিস, এটা খুব টাফ হয়ে যায় কারণ হচ্ছে যে এত বড় প্যাসেজটা লেখা এবং সেখান থেকে বের করা একটু টাফ হয়ে যায়। তারপর আমি আগামী ক্লাসে চেষ্টা করবো এটা। তবে তোমাদের ভালো হয় যদি তোমাদের জন্য যে সেকেন্ড পেপারের বইটি আমরা ক্লাসে সাধারণত ফলো করতে বলি, সেই বইটি যদি তোমরা নিয়ে আসো, সেখান থেকে আমি একটা পেজ নাম্বার বললাম, সেই পেজের ভিতরে বইটি যদি তোমরা কাছে রাখো তাহলে সেই পেজটা তোমরা যদি ধরো তাহলে পুরো প্যাসেজটা আমার বোর্ডে লেখার প্রয়োজন হয় না। আমি প্যাসেজটা পড়ে পড়ে এগুলো কিভাবে মডিফায়ারটা বের করতে হয়, কিভাবে লেখা যায় সেটা আমি তোমাদের সহজে দেখাতে পারবো। এবং তোমরা যদি বইটা সামনে রাখো তাহলে হয়তো 2টা 3টা প্যাসেজ আমরা সমাধান করতে পারবো। এতে করে তোমাদের যে সমস্ত জিজ্ঞাসাগুলো আছে সেই জিজ্ঞাসাগুলো সেখানে সমাধান পেয়ে যাবে। আরেকটা কথা আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম এবং আজকেও বলতেছি, যেহেতু এই ক্লাসগুলোতে প্রশ্ন করার সুযোগ নাই, তোমরা প্রশ্ন আমাকে করতে পারো মেসেঞ্জার। আমার সন্ধ্যার পরে, মাগরিবের পরে, মাগরিবের নামাজের পরে তোমরা যদি মেসেঞ্জারে আমার সাথে সংযুক্ত হও এবং আমাকে বিভিন্ন প্রশ্ন করো, যে টপিকটা তোমাদের পড়ানো হলো সেখানে তোমাদের যদি কোনো জায়গায় কোনো কিছু ক্লিয়ার না হয়ে থাকে তাহলে সেই প্রশ্নগুলো যদি আমাকে করো এবং সে বই সামনে নিয়ে, খাতা কলম সামনে নিয়ে, তাহলে আমার মনে হয় যে তোমাদের জন্য ভালো হবে এবং আমি তোমাদের এই প্রশ্নগুলো সঠিক জবাব দিতে পারবো। তো আমার সাথে মেসেঞ্জারে সংযুক্ত হতে গেলে আমার ফেসবুক আইডিটা তোমাদের দরকার। আমি ফেসবুক আইডিটা লিখে দিচ্ছি।
সেই আইডিতে ঢুকলেই তোমরা আমার সাথে মেসেঞ্জারে সংযুক্ত হতে পারবে এবং তোমরা তোমাদের প্রশ্নগুলো করতে পারবে। একটা কথা তোমাদের বলা দরকার, সেটা হচ্ছে তোমরা, আমি যেহেতু ক্লাস তোমাদের সাথে নেওয়া হচ্ছে, যতদিন পর্যন্ত আমাদের স্বাভাবিক অবস্থায় আমরা তোমাদের সাথে ক্লাস নিতে পারবো না ততদিন পর্যন্ত আমাদের অনলাইনে ক্লাস নিতে হবে, এবং আমি তোমাদের প্রয়োজনটা কিন্তু বুঝি, সেই অনুযায়ী তোমাদের সাথে আমি ক্লাস নেওয়ার চেষ্টা করি, কোন কোন টপিকগুলো তোমাদের সাথে আলোচনা করলে ভালো হয়। তারপরেও যদি তোমাদের বক্তব্য থাকে যে এই টপিকটা পড়ালে ভালো হয়, সেটাই তোমরা আমাকে মেসেঞ্জারে যোগাযোগ করে যদি জানাও, তাহলে আমি সেইটা নিয়ে পরবর্তী ক্লাস আলাপ করব। আরেকটা ব্যাপার, যে মেসেঞ্জারে যখন তোমরা আমার সাথে কথা বলবে, প্রশ্ন করবে, তখন তোমরা টপিকের ভিতরে থাকার চেষ্টা করবে। যে টপিকটা নিয়ে আলোচনা হয়েছে সেই টপিকের ভিতরে থাকবে। তাতে করে হবে কি, যে প্রসঙ্গ থেকে আমরা অন্য জায়গায় চলে যাব না। প্রসঙ্গের ভিতরে থাকলে তোমার জিজ্ঞাসার উত্তরগুলো পাওয়া সহজ হবে, আমার পক্ষে দেওয়াও সহজ হবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা সবাই একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আল্লাহ ভালো জানেন, ঈশ্বরই ভালো জানেন যে এই অবস্থা থেকে আমরা কবে পরিত্রাণ পাবো। আমরা শিক্ষকরা তো একেবারে আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছি এই অবস্থা কেটে যাক, তোমাদেরকে আমরা আমাদের কাছাকাছি পাই, আমরা ক্লাসে তোমাদেরকে আবার সে প্রাণবন্ত অবস্থায় পাঠদান করি। অনলাইনে ক্লাস হয়তো সবার পক্ষে দেখা সম্ভব হচ্ছে না, সবার পক্ষে সংযুক্ত হওয়া সম্ভব হচ্ছে না, আমরা কিন্তু চাই এটা, কিন্তু বাস্তব অবস্থাটা আমাদের বুঝতে হবে যে সরকার আমাদের এই করোনা পরিস্থিতির কারণে যে শিক্ষা প্রতিষ্ঠানের যে আনুষ্ঠানিক ক্লাসগুলো বন্ধ রেখেছেন, তার পিছনে কিন্তু বড় ধরনের একটা চিন্তা ভাবনা করেই সরকার বন্ধ রাখছেন, যাতে করে আমরা ঝুঁকির মধ্যে পড়ে না যাই। তো এই সময়টা কাজে লাগাতে হবে। পুরো সময়টাই তুমি এখন ফ্রি, পুরো সময়টা যেন অলসভাবে তোমাদের নষ্ট না হয়, সেজন্য পড়াশোনার মধ্যে থাকতে হবে। তোমরা প্রয়োজনে ফোনে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমার নাম্বার ডায়েরিতে আছে, তোমাদের কাছে আছে, যে কি করবে, তোমরা কিভাবে পড়াশোনা করবে, বাসায় কিভাবে কি করবে, রুটিন করতে চাও আমাকে ফোন করে করতে পারো, আমি তোমাদেরকে অবশ্যই সহযোগিতা করবো রুটিন করার জন্য, তোমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য। সামনে কোরবানির ঈদ আসতেছে, অল্প কয়েকদিন পরে কোরবানির ঈদ। সেই ঈদে বাদ ভাঙা উল্লাস যেন তোমরা না করো। মনে রাখবে, একটা খারাপ অবস্থা আমাদের দেশে চলতেছে, এই খারাপ অবস্থায় নিজেকে সুস্থ রাখতে হবে, এবং তুমি সুস্থ থাকা মানে তোমার পরিবার সুস্থ থাকা, পরিবারকেও সুস্থ রাখতে হবে। অযথা যেখানে সেখানে তোমরা যাচ্ছে তাই ভাবে যেন চলাফেরা না করো, অর্থাৎ স্বাস্থ্যবিধিগুলো যেন, আমাদের সরকারের দেওয়া স্বাস্থ্যবিধিগুলো মেনে চলো, তাহলে তোমরা সুস্থ থাকতে পারবে, পরিবার সুস্থ থাকবে, আবার আমরা একটা ভালো সময়ে আসতে পারবো। ধন্যবাদ সবাইকে।